ঈদের দিনে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিলেন যে তিনি উদ্বাস্তু বিরোধী, তিনি ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, পরম্পরা, আমাদের সামাজিক বহুত্ববাদের বিরোধী। প্রধানমন্ত্রীকে তিনি নিশানা করে বলছেন, যদিও আমরা মনে করি না মুখ্যমন্ত্রীর আজকের দিনে প্রত্যেকটি বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন আছে, কারণ মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর ধরে গ্রহণ করেছেন, পরীক্ষা করেছেন, এখন প্রত্যাখ্যান করেছেন। একটি দেশের পররাষ্ট্রনীতি যেখানে কোনো রাজনৈতিক দল সাধারণত সরকারি নীতির বিরুদ্ধাচরণ করেন না, শুধু ভারতে নয়, ভারতের বাইরেও এই একই পরম্পরা প্রত্যেকটি দেশ মেনে চলে। পণ্ডিত নেহরুর সময় কেউ করেননি, ইন্দিরাজির সময় কেউ করেননি, রাজীব গান্ধী, নরসিংহ রাওয়ের সময় কেউ করেননি, অটল বিহারী বাজপেয়ীর সময়ও কংগ্রেস এই কাজ করেনি। শেষের দিকে কিছুটা বিচ্যুতি এসেছিল। একইভাবে আজকে যখন মধ্যপ্রাচ্য একটা অশান্ত অবস্থা তৈরি হয়েছে এবং তার জন্য অর্থনীতির ওপরে একটা প্রভাব আসছে, বিভিন্ন ধরনের সংকট তৈরি হচ্ছে, যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন, তিনি একটা স্থির জলের মধ্যে তরঙ্গ আনতে সমর্থ হয়েছেন। আজকে সেই আরব দেশ সম্পর্কে বলা হচ্ছে আরবি গিয়ে গলা মেলাচ্ছেন আর এখানে এসে বিরোধিতা করছেন, তাহলে ভারতীয় মুসলমানরা কি আরবের দিকে তাকিয়ে ভারতবর্ষে বসবাস করছেন? আমাদের এই প্রশ্ন সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের কাছে। এটা ঠিকই, আমরা তো চাই বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী গলা মেলান। আমরা তো পাকিস্তানের সঙ্গেও শান্তি চেয়েছিলাম। ভারতবর্ষ কোনোদিন শান্তির বিরুদ্ধে যায়নি। অটল বিহারী বাজপেয়ী যাননি, বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়ি পৌঁছে গিয়েছিলেন বিনা আমন্ত্রণে। আমরা তো এই বার্তা সবসময় দিয়েছি, কিন্তু এর অর্থ এটা নয় যে রোহিঙ্গারা এসে পশ্চিমবঙ্গে বসবাস করবে। এর অর্থ এটা নয় যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে, তাদের আমরা স্বাগত জানাবো, তাদের ভোটার লিস্টে নাম তুলে দেবো, আর তাদের ভোটার লিস্টে নাম রেখে দেওয়ার জন্য কালো কোট পরে গিয়ে সুপ্রিম কোর্টে সমস্ত প্রথা রীতিনীতি ভেঙে আজকে বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করব। যারা বলছেন যে অঘোষিত জরুরি অবস্থা শুরু হয়েছে, এখানে আবার অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে বা ঘোষিত বলছেন। বিজেপি যদি প্রতিহিংসার রাজনীতি করত, ভারতবর্ষের অনেক বিজেপি বিরোধী সরকার আজকে ক্ষমতায় থাকতে পারত না। দিল্লিতে এই শব্দগুলো ব্যবহার করে ফলাফল কি হয়েছে সেটা প্রত্যেক মানুষ জানেন। বিহারের নির্বাচনে যদিও যাবার কেউ সাহস দেখেননি তৃণমূল কংগ্রেসের, কিন্তু পার্শ্ববর্তী রাজ্য থেকে এ ধরনের তীব্র বাক্যবাণ ছুঁড়ে দিয়ে তারও পরিণতি কি হয়েছে সেটাও জানেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। যে কোনো জমায়েতই হোক, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটা সর্বভারতীয় বিজেপির ঘোষিত অবস্থান। এর বাইরে আমরা যাচ্ছি না। আর মুখ্যমন্ত্রী যা যা বলেছেন বিজেপি সম্পর্কে, আমরা মনে করি না তার কোনো প্রতিক্রিয়া বা তার বিরুদ্ধাচরণের প্রয়োজন আছে, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য মানুষ গ্রহণ করছে না। জায়গাতেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ইলেকশন অফিসগুলো আপনাদের ভাঙা হচ্ছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 25 তারিখ থেকে যাবেন, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে নামবেন। বিজেপি সেখানে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে। এই যে বিভিন্ন জায়গায় ইলেকশন অফিসগুলোকে আপনাদের টার্গেট করা হচ্ছে বা ভাঙচুরের ঘটনা, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা করার কিছু নেই, এটাই তো তৃণমূল কংগ্রেস। ওরা শুরু করেছে, শেষটা আমরা করব, তবে অবশ্যই হিংসা দিয়ে না। তৃণমূল চাইছে বা মমতা ব্যানার্জি চাইছে
যে ভোট লুটের নির্বাচন, মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন, যেটা এতদিন হয়ে এসছে, আর যখন দেখছে সেটা হওয়ার সম্ভাবনা কমে আসছে, তখন সঙ্গে সঙ্গে চিৎকার করে পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছে। এ তো শুরু, আরো শেষের দিকে যাবে যখন দেখবেন যে শেষ পর্যন্ত মানসিক ভারসাম্য ঠিক থাকবে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। কারণ যত বিদায়ের দিন আসন্ন হবে, তত মানসিক যে সন্তুলন তা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চোর ডাকাত গুন্ডাদের পার্টি এই বিজেপি, বাংলাকে যারা টার্গেট করবে তারা জাহান্নামে যাবে। কারা জেলে যাচ্ছে টাকা চুরি করে, চাকরি চুরি করে, নানান দুর্নীতিতে, তো অতএব চোরেদের পার্টি কারা? আর চোরেদের পার্টি সবাই তো বলতো পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, এ তো সারা বাংলার স্লোগান ছিল। আর দ্বিতীয় হচ্ছে ডাকাতদের পার্টি কে? উনি তো নিজে প্রমাণ করে দিলেন, ডাকাতি করে আপনাদের সামনে, ক্যামেরার সামনে সগর্বে বললেন ফাইল ডাকাতি করে নিয়ে এসছি, ল্যাপটপ ডাকাতি করে নিয়ে এসছি, মোবাইল ডাকাতি করে নিয়ে এসছি। যে ডাকাতির মামলা এখন আদালতে বিচারাধীন। অতএব ডাকাত কারা, চোর কারা, এটা তো কার্যে প্রমাণ হবে। উনি তো নিজে কার্যে প্রমাণিত করে দিয়েছেন যে এখন আর ওরা চোরের পার্টি নেই, ওদের গ্রেড বেড়েছে, ওরা এখন ডাকাতদের পার্টি। ভোট লুটের পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুটের পরিকল্পনা বিজেপি। না না, বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এবার আসাতে তৃণমূলের হৃদকম্পন বেড়ে গেছে, কারণ এবার পরিমাণে বেশি এসছে, ইলেকশন কমিশন নজরদারিও বাড়াচ্ছে এবার বেশি। অতএব সব দিক দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে যে ভোট করার তৃণমূলের এতদিনের ছক, এবার সেই ছকটা কাজে লাগবে না বুঝতে পেরেই এখন এই রকম চিৎকার শুরু করেছে। অতএব যাই করে করুক, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন ইলেকশন কমিশন করা, এটাই বিজেপির দাবি। সোমবার দিনই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে, এই মাত্র দুদিন বাকি। আর তৃণমূলের তরফে তো বারংবার বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল, সাপ্লিমেন্টারি লিস্টটা স্বস্তি দেবে? আরে সাপ্লিমেন্টারি লিস্ট তো বেরোচ্ছে, কিন্তু এসআইআর নিয়ে তৃণমূলের গালিগালাজ থামবে না। তৃণমূলের গালিগালাজ কখন শুরু হয়েছে এসআইআর নিয়ে? যখন বাংলায় এসআইআর অ্যানাউন্সই হয়নি। বিহারে চলছে এসআইআর, বিহারের কোনো রাজনৈতিক দলের তাতে কোনো যোগদান নেই। এখান থেকে মহুয়া মৈত্র গিয়ে, যে তৃণমূল কংগ্রেসের 5টা লোক নেই বিহারে, তারা গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন যে এসআইআরকে আটকাতে হবে। বাংলায় তো এসআইআর কথা ছিল না, তাহলে বিহারে এসআইআর আটকাতে গেল কেন? তার মানে এটা পরিষ্কার যে এরা স্বচ্ছতার বিরুদ্ধে। এরা চায় ভোটার লিস্ট কারচুপিতে ভরা থাকুক, ভোটার লিস্ট ভুয়া ভোটারে ভরা থাকুক, মৃত ভোটারে ভরা থাকুক, বাংলাদেশ থেকে এবং রোহিঙ্গা মুসলমানদের দিয়ে পুরোপুরি ভোটার লিস্টকে অপবিত্র করে রাখুক। আর সেই ভোটার লিস্ট পবিত্র হলেই তৃণমূল কংগ্রেসের বিদায় হয়ে যাবে। সেই কারণেই তো তাদের এত চিৎকার। অতএব সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, আমরা মনে করি তাতে স্বচ্ছতার সাথে কাজ হবে। আর দেখবেন এই যে এখন তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা করছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও গালিগালাজ থেকে বাদ যাবে না, দেখে নেবেন। কারণ কাকে ছেড়েছে? রাষ্ট্রপতিকে যে গালি দেয়, একজন আদিবাসী মহিলাকে যে গালি দেয়, সে সব কিছু করতে পারে। তার কারণ এখন মস্তিষ্ক সেইভাবে কাজ করছে না, ভারসাম্য নষ্ট হয়ে গেছে, যে কারণে একের পর এক অসাংবিধানিক কথাবার্তা বলছেন, মুখ্যমন্ত্রীর পদের দুর্ব্যবহার করছেন, দুরুপযোগ করছেন। গতকালের যে ঘটনাটা, যে লিফটে আটকে একজনের মৃত্যু, সেই রিপোর্ট বিভৎস, যে এত ঘন্টা থাকার পর এবং এত জোরে বিষয়টা হয়েছিল, দুর্ঘটনাটা ঘটেছিল, যে সেই ভদ্রলোকের হৃৎপিণ্ড এবং তার বিভিন্ন জিনিস, যকৃৎ, সমস্ত কিছু ফেটে গেছে। হাসপাতাল, একটা সরকারি হাসপাতাল, এরকম নির্মমভাবে মৃত্যু, এবং এটা সুপার স্পেশালিটি হাসপাতালের নামে বাংলার মানুষকে যে ধোঁকা দেওয়া হচ্ছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আরজি কর একবার সারা বিশ্বের শিরোনামে এলো, তারপরেও কোনো পরিবর্তন হয়নি।
আর আজই করে যে ঘটনা ঘটলো ভারতবর্ষে আমি মনে করি এর পূর্বে হয়নি। অতএব শুধুমাত্র লিপম্যানের দোষ দিয়ে বিষয়টাকে আড়াল করার চেষ্টা করলে চলবে না। অতএব আমি মনে করি এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে আজকেই পদত্যাগপত্র দিয়ে দেওয়া দরকার। কারণ তিনি পশ্চিমবাংলার স্বাস্থ্যকে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় নিয়ে গেছেন। একদিন বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ছিল 1 নম্বর, আর আজকে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। সেই কারণে আমি মনে করি এর জন্য পুরোপুরি এই স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী এবং অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।